সরকারের কাছে তখন যারা জমা দিয়েছিল সকল রাজনৈতিক দল দীর্ঘ 6 মাস ঐক্যমত কমিশনের মধ্যে নিজেদের মধ্যে আলোচনা, পারস্পরিক আলোচনার ভিত্তিতে একটি জায়গায় তারা ঐক্যমতে পৌঁছেছিল। যে জায়গাটা ঐক্যমতে পৌঁছেছিল সেটাই ছিল ঐক্যমত কমিশনের ভাষ্য। এই রিপোর্টটা বিভিন্ন রাজনৈতিক দলকে দেওয়া হয়েছিল। সংস্কার কমিশন তারা একটি বুকলেট প্রকাশ করেছিল। সেই বুকলেট এবং রাজনৈতিক দলকে যে বুকলেটটা দেওয়া হয়েছিল দুইটার মধ্যে পার্থক্য রয়েছে লেখার মধ্যে। আমরা যখন এটা দেখলাম তাদের কাছে আলোচনাটা করলাম যে আপনি আমাকে একটা পাঠালেন, প্রকাশ করলেন আর একটা, দুইটার মধ্যে পার্থক্য। ঠিক আছে, জাতীয় স্বার্থে আমরা আরো একটু এক ধাপ এগিয়ে গেলাম। জুলাই ঘোষণাপত্র আপনারা দেখেছিলেন, সেই সময় আমাদের সাথে আলোচনা করেছিল, কিন্তু সরকার যেটা পাঠ করলো, যেটা আলোচনার বিষয়বস্তু ছিল, সেটার মধ্যে আমরা কোনো মিল পাইলাম না। তারপরও আমরা দেশের বৃহত্তর স্বার্থে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু আমরা সেখানে আমাদের আহ্বায়ক বলেছিল জুলাই ঘোষণাপত্র ছাড় দিয়েছি, কিন্তু ঐক্যমত কমিশন বা জুলাই সনদে আমরা 1% ছাড় দিব না। পরের দিন প্রোগ্রাম, আগের দিন হলো সকল দলের কাছে দেন দরবার চলতেছিল, সবাই অংশগ্রহণ করবে কিনা। আমরা এটা যখন পড়লাম, সরকার থেকে কোনো কিছু স্পষ্ট কিছু বলা হলো না। আমরা বললাম এটা বাস্তবায়নের পদক্ষেপটা কি হবে, সরকার সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারলো না। দেশবাসীর উপর ভরসা করে আমরা সে স্বাক্ষর অনুষ্ঠানে গেলাম না। সরকার একটু নড়ে চড়ে বসলো যে বাস্তবায়নের পদ্ধতি খুঁজে বের করার জন্য। এবং বাংলাদেশে যে বৃহৎ দুইটি দল বর্তমানে রয়েছে, একটি হলো বিএনপি আর একটি হলো জামায়াত। জামায়াত আগে ছোট দল ছিল, এখন হুট করে বড় হয়ে গিয়েছে গ্যাপ মার্কেটে। সো ওনারা বললো যে ওনারা স্বাক্ষর করবে, কিন্তু বাস্তবায়নের দিক কি সেটা হলো পরে দেখা যাবে। তো বিএনপির মনে মনে ছিল যে স্বাক্ষরটা করে দেই, দ্রুত যদি ফেব্রুয়ারিতে ইলেকশনটা নামিয়ে নিতে পারি, সংসদে গিয়ে আর এই জুলাই সনদের কি দেখবো সেটা আমরা পরে দেখে নিব, অর্থাৎ বাস্তবায়ন করব না। অর্থাৎ 90-তে যে পরিস্থিতি তারা কায়েম করেছিল সেই পরিস্থিতির দিকে তারা হাঁটলো। আর জামায়াত চিন্তা করলো যে স্বাক্ষরটা করে দিয়ে এর মধ্যে যদি গণভোট নিয়ে একটু মাঠে নামতে পারি, তাহলে দাঁড়িপাল্লা যদি 2-3টা ভোট পায় তাহলে সমস্যা কোথায়। তাহলে দেখেন দুইটা দলই ভোট ব্যাংকে বাড়ানোর জন্য রিফর্ম এটাকে হলো তারা ব্যবহার করা শহীদ। এর মধ্যে ওই অনুষ্ঠানের দিন যারা শহীদ ফ্যামিলি, আহত ফ্যামিলি ছিল, তারা সেখানে গেল, তাদেরকে ঢুকতে দেওয়া হলো না এবং তাদের উপরে সেখানে নির্যাতন করা হলো। তারা বলল আমরা তো জীবন দিয়েছি রিফর্মের জন্য, আপনারা এই রিফর্মকে দেখিয়ে ভোট বাক বটোয়ারার যে দ্বন্দ্বযুদ্ধে মল্লযুদ্ধে লিপ্ত হয়েছেন, এটা তো সরাসরি শহীদদের রক্তের সাথে বেইমানি। দুটি রাজনৈতিক দল কোনো দিকে কর্ণপাত করলো না। একটি রাজনৈতিক দলের নেতা শহীদদের যারা ফ্যামিলি রয়েছিলেন, আহত যারা রয়েছিলেন, তাদেরকে সরাসরি আওয়ামী লীগের সাথে ট্যাগলাইন দিলেন। আপনারা সেটা মিডিয়াতে দেখেছেন। পরে যখন গায়ের কোটটা খুলে যাওয়া শুরু করছিল, মিডিয়ার মাধ্যমে আইসা প্রকাশ করলেন যে আমি দুঃখ প্রকাশ করছি, আমার এই বক্তব্য ভুল ছিল, একটু চাপে পড়লো। তারপরে দীর্ঘ আবার দেন দরবার চলতেছে। জামায়াত কিছু ইসলামী দলকে সাথে নিয়ে মাঠের মধ্যে হলো 5 দফা দাবিতে প্রোগ্রাম শুরু করলো। বিএনপি হলো নমিনেশন দিয়ে ক্যান্ডিডেটদেরকে বললো তোমরা মাঠে শোডাউন দাও। এর মধ্যে হলো আপনারা জানেন যে কয়েকজন মারাও গেছে। এবং জামায়াতের যখন মাঠে নামলো, সেখানে বিএনপি বলল যে 71-এর পরাযুক্তি শক্তি আবার মাঠে চলে আসছে। তো আপনারা একই সাথে ঐক্যমত কমিশনে ছিলেন, একই সাথে মিটিং করলেন, একই সাথে সবকিছু করলেন। এখন যখন একটা পর্যায়ে আলোচনা টেবিলে আসলো, ভোটের প্রশ্ন আসলো, তখন এক দল যেটা আওয়ামী লীগের সময় ছিল বিষেধগার করা, সেই প্রক্রিয়ার মধ্যে আপনারা চলে গেলেন।
আমরা দুই দলকে আহ্বান জানাই যে বাংলাদেশে যদি রিফর্ম না হয়, জুলাই সনদ বাস্তবায়ন না হয়, জুলাই সনদের আইনি ভিত্তি না হয়, তাহলে কিন্তু ইলেকশন যদি পিছিয়ে যায়, আপনারা দুই দল ইতিহাসে ইলেকশন পিছানোর জন্য দায়ী থাকবেন। আপনাদের দুইটি দলকেই দ্রুত গতিতে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের একটি পদ্ধতি খুঁজে বের করে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। আর যদি আপনারা পদক্ষেপ নিতে ব্যর্থ হন, আপনারা জানেন যে ইতিমধ্যেই সমঝোতার যে ডেডলাইন ছিল সেটা শেষ হওয়ার পথে, শেষ হয়েও গিয়েছে মনে হয়, কিন্তু দুইটা দল থেকে আমরা মাঠের মধ্যে মারামারি, তর্কযুদ্ধ দেখলাম, কোনো সমাধান আমরা দেখলাম না। তাহলে সরকার যদি বিএনপির পক্ষে যায় বা জামায়াতের পক্ষ হয়ে কোনো স্টেটমেন্ট দেয়, ঐক্যমত কমিশনের ভাষ্য থেকে বের হয়ে নোট অফ ডিসেন্টকে ঢুকানোর যদি কোনো পায়তারা করে, তাহলে কিন্তু আমরা সবাইকে নিয়ে, শহীদ ফ্যামিলি থেকে শুরু করে আহত যারা যোদ্ধা রয়েছেন, আমরা রাজপথে আবার যাব। দুইটা দলকে কিভাবে বাধ্য করাতে হয় আমরা সে বিষয়ে খুব ভালো করে জানি। তবে যেই ভোটগুলা বাড়াইছেন, কেউ সোশ্যাল ওয়েলফেয়ার করে, কেউ হলো শহীদ ফ্যামিলির নিয়ে পলিটিক্যাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর যোগ করে, এই দুইটা দলের ভোট ব্যাংক কিন্তু আবার নিচের দিকে নামতে থাকবে। তাহলে আগামীতে ভোট পাবে কারা? ভোট পাবে তারাই। আদেশ হবে, কিন্তু এটা কিন্তু আগামী 5 বছরে বাস্তবায়ন করতে হবে। এই বাস্তবায়ন প্রক্রিয়াতে আগামীর ইলেকশনের আগে একটি রিফর্ম অ্যালায়েন্স হবে বা সংস্কার জোট হবে। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, সংস্কার জোট গঠনের প্রক্রিয়া চলছে। পুরো বাংলাদেশ আপনাদের বুকে দাঁড়িপাল্লার ব্যাচ থাকুক, ধানের ব্যাচ থাকুক, বুথে গিয়ে কিন্তু আপনারা এই যে সংস্কার জোটে ভোটটা দিয়ে আসবেন। কারণ যদি ধানের ব্যাচে আপনারা ভোটটা দেন, তাহলে বাংলাদেশে কোনো সংস্কার হবে না। দাঁড়িপাল্লার যদি আপনারা সেখানে ভোট দেন, কোনো সংস্কার হবে না। আর আমরা আগামীর পার্লামেন্টে কোনো একক নেতৃত্বে পার্লামেন্ট দেখতে চাই না। কারণ সংস্কার প্রক্রিয়াকে বাধা দিয়ে উনি ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছেন যে আমি সংস্কারের বিরোধী, আমি রাজা, আমি ফেসিস্ট হয়ে ওঠার প্রচেষ্টায় আছি। তাহলে একটা ফেসিস্টকে বিদায় করে কেন আমি আরেকটা ফেসিস্টকে নিয়ে আসব? এটা তো কোনো যৌক্তিকতা হতে পারে না। শেখ হাসিনা তো ভারতে পালিয়ে গিয়েছিল, তারেক রহমান পালাবেন কই? পালানোর তো জায়গা নাই। কারণ আওয়ামী লীগের একটি বন্ধু রাষ্ট্র ছিল, বিএনপি বলে তাদের নাকি বন্ধু রাষ্ট্র নাই। আসলেই তো সত্য, তাদের বন্ধু রাষ্ট্র নাই। এজন্য জিয়াউর রহমান আগে বুদ্ধি করে বলেছিলেন, অথবা গানের মধ্যে যেটা আমরা শুনতে পাই, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। শেষ যদি বাংলাদেশ করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে রিফর্মের মধ্যে আসতে হবে। কারণ বাংলাদেশ, পুরো বাংলাদেশ রিফর্মের দিকে যাচ্ছে। যদি রিফর্মের দিকে আপনারা যেতে না পারেন, তাহলে বিএনপি নামক যে দলটা আছে এটাও নিশ্চিহ্ন হওয়ার পথে হাঁটবে ইনশাআল্লাহ। এখন এই কথাগুলো আপনারা দীর্ঘ সময়কালীন একটি রাজনৈতিক দল গড়েছেন। এই রাজনৈতিক দল একটা ব্যবসায়িক দলের মধ্য দিয়ে এসেছে। এই ডিজের দশকে যারা এসেছিল, এমপি হয়েছিল, তাদেরকে হলো গার্মেন্টস ব্যবসা দেওয়া হয়েছিল, বিদেশে যে লোক পাঠানো সেই ব্যবসাগুলো দেওয়া হয়েছিল। সেই ব্যবসাগুলো করে তারা হলো ভোটের মাঠে গিয়ে হলো টাকা দিয়ে ভোট কেনার যেই একটা নিয়ম রীতি সেটা চালু করেছিল। একটা সময় ছিল বিএনপি প্রার্থী খুঁজে পেতে অনেক কষ্ট হইতো, কিন্তু যখন আপসহীন নেত্রী আমাদের একজন পলিটিক্যাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলেছিলেন, আমরা আগে দেখতাম সাকিব আল হাসান নামতো মাঠে, তারপর হলো মাশরাফি হলো মাঠে নামতো হলো নৌকার ভোট চেয়ে। এখন নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাজনীতিতে এসেছে, তারা হলো ধানের শীষে হলো ভোট চায়। তো ধানের শীষে যে আপনি ভোটটা চাচ্ছেন,
আপনি আগে একটু বলতে হবে যে সংস্কার প্রক্রিয়া কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে বক্তব্য দিয়ে আপনি ধানের শীষে ভোট চাইতে হবে। আমরা আপনাকে সম্মান করি, কারণ শহীদ ফ্যামিলিদের আমরা সম্মান করি, কিন্তু যে ধরনের হাহা রিয়াকশন আসতেছে আপনাদের একটু ভাবা উচিত। আমরা শুরু থেকে বলে আসছি শহীদ ফ্যামিলিদের প্রতি আমরা নমনীয়, কিন্তু ৭১-এর মুক্তিযোদ্ধা কার্ড খেলে কেউ যদি স্বৈরাচার হতে চায়, ২৪-এর শহীদ ফ্যামিলির কার্ড খেলে কেউ যদি আবার নব্য ফ্যাসিস্ট হতে চায়, সেখানে কোনো কিন্তু আমরা কম্প্রোমাইজ করব না। আমরা ওই সময় দেখেছিলাম ৭১-এর পরে যারা সত্যিকার মুক্তিযোদ্ধা ছিলেন, যারা সত্যিকার অর্থে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার চেয়েছিলেন, তাদেরকে এক পাশ কেটিয়ে নতুন কিছু কম্বল চোর আবিষ্কার হয়েছিল, চোর বাটপার আবিষ্কার হয়েছিল। যারা মুজিব পাই বলে সারাদিন মুখে ফেনা তুলেছিল, তারা বাংলাদেশটা একটা ফ্যাসিজমের দিকে নিয়ে গিয়েছিল। আর এখন নতুন করে ২৪-এর জুলাই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে তারেক ভাই স্লোগান দিয়ে নতুন করে বাংলাদেশে নতুন ফ্যাসিজম আনার আয়োজন চলছে। আমরা তাদেরকে সতর্ক করছি, ভুলেও এই ধরনের পদক্ষেপ নেবেন না, কারণ ইতিহাসে এই ধরনের যারা পদক্ষেপ নিয়েছিল তারা এখন ভারতে, কলকাতার অলিতে গলিতে না খেয়ে বেড়াচ্ছে। তাদের পরিণতিও আপনাদের হবে ইনশাআল্লাহ।